আসসালামু আলাইকুম। আমরা আজকে ফাজানের নীতি নিয়ে ডিসকাশন করব। ফাজানের নীতি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে সবসময় প্রশ্ন এসে থাকে। তো ফাজানের নীতিটা কি আমরা দেখব। আর ফাজানের নীতির কিছু অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনগুলো আমরা ধারাবাহিকভাবে ডিসকাশন করব। তবে ফাজানের নীতির এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মোস্ট অফ দ্য স্টুডেন্ট এবং মোস্ট অফ দ্য টিচার একটা ভুল করে। ভুলটা কি? ফাজানের নীতি কিছু জায়গায় খাটানো যায় আর কিছু জায়গায় খাটানো যায় না। যেখানে ফাজার নীতি খাটানো যায় না সেখানেও ফাজার নীতি খাটায়, আর যেখানে খাটানো যায় সেখানে তো খাটাই। এই যে কিছু জায়গায় ফাজার নীতি খাটানো যায় না সেখানে যে খাটাইতেছে, এটা একটা ভুল। অধিকাংশ স্টুডেন্ট এবং টিচার জানেই না যে ফাজার নীতি কোন কোন জায়গায় খাটানো যাবে না। জানলে তো সে খাটাবে না, যেহেতু জানে না তাই সে খাটায়। তো কোন কোন জায়গায় খাটানো যায় না আমরা আলোচনার মধ্যে দেখব। ওকে, আমরা শুরু করি। ফাজানের নীতিটা কি? তো তুমি লেখো বা হেডিং দাও, ফাজার নীতি এটা মিলে ডিল করে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য নিয়ে। আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য নিয়ে, অর্থাৎ আমাদের আজকের আলোচনা হচ্ছে ফাজানের নীতি বা আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। অর্থাৎ ফাজার নীতি, এই নীতিটা অ্যাপ্লিকেবল কোন যৌগের ক্ষেত্রে? আয়নিক যৌগের ক্ষেত্রে। ফাজার নীতি কোন যৌগের ক্ষেত্রে প্রযোজ্য? আয়নিক যৌগের ক্ষেত্রে প্রযোজ্য। আয়নিক যৌগ লেখো। আয়নিক যৌগ। আয়নিক যৌগ কিভাবে তৈরি হয়? ধাতু আর অধাতু মিলে, তাই না? ধাতু আর অধাতু মিলে আয়নিক যৌগ তৈরি হয়। ওকে, আমি ফিগার আঁকাই। ধাতু ধরো এইটা, ধাতুর নিউক্লিয়াস, আর এই হচ্ছে তার বহিঃস্থ শক্তি স্তর। ওকে, আরেকটা আঁকাই অধাতুর জন্য। কেন আঁকাইতেছি পরে তুমি বুঝতে পারবা। একটু বড় করে আঁকাই। এই ধরো অধাতু, এটা হচ্ছে অধাতু। আমি ধাতু হিসেবে এক্সাম্পল হিসেবে নিলাম ধরো সোডিয়াম, জাস্ট এক্সাম্পলের জন্য সোডিয়াম, আর অধাতু হিসেবে নিলাম ক্লোরিন। ওকে, তো আয়নিক যৌগ তৈরি হয় আয়নিক বন্ধন দ্বারা। আর আয়নিক বন্ধন কিভাবে তৈরি হয়? ধাতু থেকে অধাতুতে ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে। ধরো এই যে ধাতুতে একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা কোথায় ট্রান্সফার হবে? অধাতুতে। এই অধাতুতে এটা হচ্ছে আয়নিক বন্ধন তৈরি হওয়ার শর্ত। আয়নিক বন্ধন তৈরি হওয়ার শর্ত হচ্ছে এই যে ইলেকট্রন ট্রান্সফারটা ধাতু থেকে অধাতুতে যে হইতেছে, এটা কমপ্লিটলি হতে হবে, মানে পুরোপুরি। তো লেখো ইলেকট্রন ট্রান্সফার কমপ্লিটলি। অর্থাৎ ইলেকট্রন ট্রান্সফার যদি কমপ্লিটলি হয় তাহলে তাদের মধ্যে আয়নিক বন্ধন হবে, আদারওয়াইজ হবে না। 100% ট্রান্সফার হতে হবে ইলেকট্রন ট্রান্সফারটা। ওকে, তো যদি এই যে ধাতু থেকে অধাতু ইলেকট্রন ট্রান্সফার হয়, অর্থাৎ ধাতু ইলেকট্রনটা কি করলো? ত্যাগ করলো, আর উক্ত ইলেকট্রন অধাতু কি করলো? গ্রহণ করলো। তো ধাতু যদি ইলেকট্রন ত্যাগ করে সে হয়ে যাবে পজিটিভ, মানে ক্যাটায়নে, তাই না? দেখো ক্যাটায়ন, ধাতু কনভার্ট হয়ে যাবে ক্যাটায়ন। ক্যাটায়ন মানে এই সোডিয়াম, সে হয়ে যাবে সোডিয়াম পজিটিভ। আর অধাতু ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করলে সে হয়ে যাবে নেগেটিভ, অ্যানায়ন। অ্যানায়ন, ক্লোরিন নেগেটিভ। দেন এই পজিটিভ আর নেগেটিভের মধ্যে যে বন্ধনটা হয় সেটা হচ্ছে আয়নিক বন্ধন। বাট এই যে ইলেকট্রন ট্রান্সফার কমপ্লিটলি 100%, এটা জীবনেও হয় না। এটা জীবনেও হয় না। তাই 100% আয়নিক যৌগ বলে কোনো যৌগ হয় না। তো লিখে রাখো 100% আয়নিক যৌগ এটা জীবনেও সম্ভব না। কেন? ইলেকট্রন ট্রান্সফার কমপ্লিটলি হয় না। তাই ইলেকট্রন ট্রান্সফার কমপ্লিট কেন হয় না? তো দেখো এই যে ধাতু যখন ইলেকট্রন ত্যাগ করে দেয় সে হয়ে যায় কি? পজিটিভ, মানে ক্যাটায়ন। আর মনে রাখবা
ধাতু মানে নিউট্রাল যখন থাকে তার যে আকার সাইজ আর যখন ইলেকট্রন ত্যাগ করার পর পজিটিভ হয়ে যায় তখন যে আকার সেটা হ্রাস পায়। সবসময় নিউট্রাল থেকে ক্যাটনের আকার কম, মানে ছোট আকার নিয়ে আমি একটা বড় বানাইছি, তুমি এটা দেখতে পারো, সেখানে আমি এগুলো ডিটেলসে বলছি। তো ধাতু যদি ইলেকট্রন ত্যাগ করে দেয় যে ক্যাটন হলো, তখন তার আকারটা ছোট হয়ে যায় মানে আগের থেকে। এই ধরো পজিটিভ, আর আকারটা ধরো এই যে ছোট্ট, আকার ছোট। তো অবশ্যই কি পজিটিভ, সে এখানে কি পজিটিভ। পজিটিভ কেন? কারণ হচ্ছে ইলেকট্রন ত্যাগ করছে। আর অন্যদিকে অধাতু নিউট্রাল, সে যদি ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ হয়ে যায়, তখন আকার কি হয়? বৃদ্ধি পায়, আকার বাড়ে, মানে আকার বড় হয় নিউক্লিয়াস। আর এই যে ধরো তার আকার, অর্থাৎ আকার আগে থেকে কি হয়েছে? বড় হয়েছে। তো এই যে অ্যানায়ন, সে নেগেটিভ হয়েছে কেন? কারণ এই ধাতু ধাতু থেকে সে একটা ইলেকট্রন গ্রহণ করছে। তো আমি ধরো সেই ইলেকট্রনটা ধরো এই ইলেকট্রনটা হচ্ছে ধরো এইটা, এই ইলেকট্রনটা কার? এই ধাতু থেকে আসা। তার কি ইলেকট্রন আছে না? তারও তো ইলেকট্রন আছে, সেগুলো ধরো এইগুলা অসংখ্য ইলেকট্রন। আমি যে ইলেকট্রন দেখাইলাম এগুলো কিভাবে দেখাইতেছি? এগুলো দেখাইতেছে হচ্ছে পার্টিকেল হিসেবে। বাট তুমি যদি গুণগত রসায়ন পড়ে থাকো বা কোয়ান্টাম মেকানিক্স পড়ে থাকো, বা তুমি হচ্ছে বোর মডেল ওগুলো যখন পড়ছো, তুমি জানো যে ইলেকট্রন পার্টিকেল হিসেবে শুধু থাকে না, ইলেকট্রন দুইভাবে থাকতে পারে। ইলেকট্রন মেঘ বা কি বলে এটা তরঙ্গ আকারে থাকতে পারে, আবার ইলেকট্রন পার্টিকেল হিসেবে থাকতে পারে। বুঝছো? তরঙ্গে কিভাবে বা মেঘ কিভাবে? এই যে ইলেকট্রন ধরো আমার কাছে আহ বোঝানোর সুবিধার্থে একটু অল্পটুকু গোবর আছে, গোবর পার্টিকেল হিসেবে কল্পনা করো। আর সেই গোবরটাকে আমি করলাম লেপ্টে দিলাম, বোর্ডের মধ্যে লেপ্টে দিলাম, লেপ্টে দিতেছি না, দেন ছড়াই যেতেছে, এটাকে আমি বলবো কি? ইলেকট্রন মেঘ। তো এই যে পার্টিকেল, ইলেকট্রন পার্টিকেলগুলো সেগুলো আমি কি করে দেবো? লেপ্টে দিব। লেপ্টে মানে এই যে এরকম, আমি নীল কালি দিয়ে বুঝাই, এই যে লেপ্টে দিতেছি। ইলেকট্রন কিভাবে আছে? মেঘ আকারে। তাহলে ইলেকট্রন তুমি পার্টিকেল হিসেবে কল্পনা করতে পারো, মেঘ হিসেবে কল্পনা করতে পারো। ধরো মেঘ হিসেবে আছে, এই মেঘগুলা কি? ইলেকট্রন কিন্তু, মানে নেগেটিভ। আর অন দা আদার হ্যান্ড, এই যে তার পাশে ধাতু, সে কি ধাতু হিসেবে আছে না? সে ক্যাটন হয়ে গেছে পজিটিভ। বুঝতেছ? এখন এই যে ইলেকট্রন মেঘটা সুন্দর করে নিউক্লিয়াসকে ঘেরাও করে আছে সুষম আকারে, স্ফেরিক্যাল আকারে, এটাকে বলবো সুষম ইলেকট্রন মেঘ। লেখো স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল বা সুষম ইলেকট্রন মেঘ। যদি এইভাবে হয়, ধাতু তার মতো আছে আর অধাতু তার মতো আছে, মানে ধাতু ক্যাটন যেমন আছে তেমন, আর অধাতুর অ্যানায়ন যেমন আছে তেমন, এরকম হইলে কমপ্লিটলি আয়নিক যৌগ। বাট এরকম হয় না। এই ধাতু ইলেকট্রন ত্যাগ করার পর সে যে পজিটিভ হয়ে গেছে, সে এখন কি করবে? এই অধাতুর সুষম ইলেকট্রন মেঘ যেটা যে সুন্দরভাবে আছে, এটারে তার নিজের দিকে টানা শুরু করবে। অর্থাৎ এই ইলেকট্রনগুলা অধাতু তার নিজের দিকে টানবে, অধাতু তার নিজের দিকে টানবে, কারণ সে পজিটিভ, সে পজিটিভ। ফলে এই যে ইলেকট্রনগুলা, এগুলা অধাতুর আর নিজস্ব, একদম নিজস্ব থাকবে না, কিছুটা কি হবে? এই ক্যাটনের দিকে মুভ করবে, ক্যাটনের দিকে মুভ করবে। ফলে এই যে সুষম ইলেকট্রন মেঘ, সেটা সুষম থাকবে না, সেটা হয়ে যাবে বিকৃত। ফিগারটা দেখো, পরের ফিগারটা আমি এখানে আঁকাই, তাহলে তুমি বুঝতে পারবা। এটা ধরো সেই ক্যাটায়নটা, হুম। আর স্ফেরিক্যাল সুষম ইলেকট্রন মেঘ যেরকম বৃত্তাকার ছিল, বৃত্তাকার বলতে এটা 3D, তো ওই ধরে নাও যে স্ফেরিক্যাল যে ছিল, সেটা স্ফেরিক্যাল থাকবে না, সেটা কি হবে? ক্যাটায়নের দিকে কিছু মুভ করবে, ক্যাটায়নের দিকে আংশিক স্থানান্তর হয়ে যাবে। কেন? কারণ ক্যাটায়ন পজিটিভ, সে টানতেছে। ফলে ফিগারটা দেখো, অ্যাননের কি হয়ে যেতেছে? অ্যানন এরকম হয়ে যেতেছে। ফিগারটা ভালো হইলো না, আমি ভালো করে আঁকাই। দেখো আগে কিন্তু মানে স্ফেরিক্যাল ছিল সুষম, এখন কি হয়ে গেছে? মানে আগেরটা দেখো, আগেরটা যদি আমি আঁকাই একটু ডট ডট দ্বারা দেই, মানে বোঝার সুবিধার্থে। দেখো আগে এইরকম সুষম ছিল, স্ফেরিক্যাল ছিল, বাট এখন কি হয়েছে? এই যে
আগে তো এই পার্টটা ছিল, এখন কি হয়েছে, অ্যানোনের দিকে কিছুটা মুভ করছে, ক্যাটায়নের দিকে কিছুটা মুভ করছে, ক্যাটায়নের দিকে দেখো এইগুলা কি, এই যে পার্টটা কি আগে এদিকে ছিল না, এখন কিছুটা ক্যাটায়নের দিকে মুভ করে ফেলছে। অর্থাৎ ইলেকট্রন মেঘটা আগে যে স্ফেরিক্যাল সুষম ছিল সেটা কি হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে। অর্থাৎ সুষম ইলেকট্রন মেঘ, সুষম ইলেকট্রন মেঘ এটা বিকৃত হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে। এই যে আগে এই যে ইলেকট্রন মেঘগুলা সম্পূর্ণ ছিল কার, অ্যানায়নের, এখন কার দিকে চলে গেছে, ক্যাটায়নের। বাট ক্যাটায়ন কি পুরোপুরি পাইছে, ক্যাটায়নও পুরোপুরি তার কাছে না, অ্যানায়নও পুরোপুরি অ্যানায়নের কাছে পুরোপুরি না, মাঝখানে পড়ে গেছে। ইলেকট্রনগুলো কোন দিকে পড়ে গেছে, ইলেকট্রনগুলা মাঝখানে পড়ে গেছে, অর্থাৎ ইলেকট্রন শেয়ার হয়ে গেছে। এই ব্যাপারটাকে বলা হয় পোলার আয়ন, পোলার আয়ন। ক্যাটায়ন মানে ধাতু ইলেকট্রন ছাড়ার পর সে পজিটিভ, কেন, তার ইলেকট্রনটা ক্লোরিন মানে অদত্ত চলে গেছে, তাই অদত্ত কি হয়ে গেছে, নেগেটিভ অ্যানায়ন। তাহলে ইলেকট্রনটা যদি অদত্তর কাছে থাকতো তাহলে তখন বন্ধনটা হতো আয়নিক বন্ধন। বাট ধাতু ইলেকট্রন ছাড়ার পর সে নিজে পজিটিভ হয়ে গেছে, তাই কি করবে, এই পজিটিভ হওয়ার ফলে সে তার নিজের ইলেকট্রন প্লাস অধাতুর যে ইলেকট্রন দুইটাই কি করবে, তার নিজের দিকে টান দিবে, কারণ সে পজিটিভ। ফলে এই স্ফেরিক্যাল ইলেকট্রন মেঘটা সেটা সুষম থাকবে না, সেটা যাবে বিকৃত, অর্থাৎ সেটা ধাতুর কাছে চলে যাবে, বাট সম্পূর্ণ না। আবার ইলেকট্রনগুলা অধাতুরও সম্পূর্ণ না, মাঝামাঝি অবস্থা। এই মাঝামাঝি অবস্থায় কি হয়, ইলেকট্রন শেয়ারে পড়ে যায় না, আর এটাকে বলে পোলার আয়ন। তাহলে পোলার আয়ন মানে কি, পোলার আয়ন মানে হচ্ছে মনে রাখবে ইলেকট্রন শেয়ার, ইলেকট্রন শেয়ার। তাহলে পোলার আয়ন ডেফিনিশন কি দিবা, এই যে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের সুষম ইলেকট্রন মেঘ বিকৃত হওয়া হচ্ছে পোলার আয়ন, সুষম ইলেকট্রন মেঘ বিকৃত হওয়া হচ্ছে পোলার আয়ন। ওকে, এই ইলেকট্রন শেয়ার এটা কোন ক্যারেক্টার, এটা হচ্ছে সমযোজী ক্যারেক্টার, সমযোজী বৈশিষ্ট্য, সমযোজী বৈশিষ্ট্য। আমি শর্টকাটে এভাবে লিখবো সিসি, মনে জান থাকে, কোভ্যালেন্ট ক্যারেক্টার, সমযোজী বৈশিষ্ট্য, কোভ্যালেন্ট ক্যারেক্টার। অর্থাৎ যৌগটা ছিল আয়নিক, বাট দেখা গেল সমযোজী বৈশিষ্ট্য। কি দেখা গেল, পোলার আয়ন, পোলার আয়ন মানে কি ইলেকট্রন শেয়ার, ইলেকট্রন শেয়ার মানে কি সমযোজী বৈশিষ্ট্য। কোন যৌগে তুমি সমযোজী ক্যারেক্টার দেখতে পাইলা, আয়নিক যৌগে। মানে আয়নিক যৌগ হওয়ার কথা কথা ছিল যে ইলেকট্রন ট্রান্সফার কমপ্লিটলি হতে হবে, অর্থাৎ ধাতু থেকে অধাতুতে সম্পূর্ণ হতে হবে, বাট হয় না। ধাতু কি করে, ইলেকট্রন ত্যাগ করার পর সে নিজে পজিটিভ হয়ে যায়, যেহেতু পজিটিভ সে অধাতুর ইলেকট্রনকে নিজের দিকে টান মারে, ফলে সুষম ইলেকট্রন একটা বিকৃত হয়ে ধাতুর কাছে চলে যায়, যেটাকে আমরা পোলার আয়ন বলতেছি। পোলার আয়ন মানেটা কি, ওই যে ইলেকট্রন শেয়ার। আর ইলেকট্রন শেয়ার মানে কি, সমযোজী বৈশিষ্ট্য, বুঝছো? ওকে, তাহলে এই যে সুষম ইলেকট্রন মেঘ বিকৃত যত বেশি হবে, পোলার আয়ন তত বেশি না, পোলার আয়ন যত বেশি হবে সমযোজী বৈশিষ্ট্য তত বেশি না, সমযোজী বৈশিষ্ট্য যত বেশি হবে আয়নিক বৈশিষ্ট্য তত কম না। আমি আয়নিক বৈশিষ্ট্য এটাকে এভাবে লিখবো, আয়নিক ক্যারেক্টার তত কম। আয়নিক ক্যারেক্টার, আয়নিক ক্যারেক্টার কি কি আছে লিখে রাখো। 1 নাম্বার, একটু এইভাবে লিখি, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। তারপর কি আছে, এরপর আছে গলনাঙ্কের ইংলিশ হচ্ছে মেল্টিং পয়েন্ট, লিখে রাখো। আর স্ফুটনাঙ্ক ইংলিশ হচ্ছে বয়লিং পয়েন্ট। ওকে, তারপর হচ্ছে দ্রাব্যতা, আয়নিক বৈশিষ্ট্যগুলা। দ্রাব্যতা ইংলিশে বলবো সলুবিলিটি। তারপর হচ্ছে তাপীয় স্থিতি, তাপীয় স্থিতি ইংলিশে বলা হয় থার্মাল স্টেবিলিটি, থার্মাল স্টেবিলিটি। ওকে, একটু মনে রাখো, একটা যৌগে
একটা আয়নিক যৌগে পোলার আয়ন যত বেশি হবে সমযোজী বৈশিষ্ট্য তত বেশি, আর সমযোজী বৈশিষ্ট্য যত বেশি হবে আয়নিক বৈশিষ্ট্য তত কম। আয়নিক বৈশিষ্ট্যটা কি? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। অর্থাৎ আয়নিক বৈশিষ্ট্য কম হইলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে। আয়নিক বৈশিষ্ট্য কম হলেও দ্রাব্যতা কম হবে। কেন? আয়নিক যৌগ ইজিলি দ্রবীভূত হয়ে যায় পানিতে, তাই আয়নিক বৈশিষ্ট্য হচ্ছে দ্রাব্যতা বেশি বেশি হওয়া। আয়নিক বৈশিষ্ট্য কম মানে দ্রাব্যতা কি হবে? কম। আয়নিক বৈশিষ্ট্য কম, তাপীয় স্থিতি কম হবে, কারণ আয়নিক যৌগ অনেক স্ট্রং, মানে আয়নিক বন্ধন ভাঙতে অনেক শক্তিশালী, মানে অনেক তাপ লাগে। যেহেতু আয়নিক ক্যারেক্টার কমে যেতেছে, তো ভাঙতে তো খুব বেশি কষ্ট করতে হবে না, মানে তাপীয় স্থিতি কম। আর তাপীয় স্থিতির উল্টো হচ্ছে তাপীয় বিয়োজন। তাপীয় বিয়োজন, তাপীয় স্থিতি যত কম তাপীয় বিয়োজন তত বেশি। তাপীয় বিয়োজন কি? তাপীয় বিয়োজন হচ্ছে তুমি তাপ দিবা আর ঠাস ঠাস ভেঙে যাইতেছে, এরকম। একটা যৌগকে তুমি তাপ দিলা, সে ভাঙতেছে না, তাপের বিপরীতে সে স্টেবল, মানে তাপীয় স্থিতি অনেক বেশি। আর একটা যৌগে তাপ দিতেছে ঠাস ভেঙে যেতেছে, তাপীয় স্থিতি, তাহলে তাপীয় বিয়োজনটা কি? বেশি। তো তাপীয় স্থিতি আর তাপীয় বিয়োজন উল্টা, একটা উল্টা। তো আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়, আয়নিক যৌগের দ্রাব্যতা অনেক বেশি হয়, আয়নিক যৌগের তাপীয় স্থিতি অনেক বেশি হয়, আয়নিক যৌগের তাপীয় বিয়োজন অনেক কম হয়। বুঝতেছ? তাহলে একটা যৌগে যদি সমযোজী বৈশিষ্ট্য বেশি হয়, মানে আয়নিক যৌগে যদি সমযোজী বৈশিষ্ট্য বেশি হয়, তাহলে আয়নিক বৈশিষ্ট্য কম। আয়নিক বৈশিষ্ট্য কম হইলে কি? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, দ্রাব্যতা কম, তাপীয় বিয়োজন কম, তাপীয় স্থিতি কম। এইগুলো হচ্ছে আয়নিক ক্যারেক্টার সবগুলা। ওকে, একটু মনোযোগ দিয়ে শোনো। তাহলে একটা যৌগে, একটা আয়নিক যৌগে পোলার আয়ন যত বেশি হবে, একটা আয়নিক যৌগে পোলার আয়ন যত বেশি হবে সমযোজী বৈশিষ্ট্য তত বেশি। আর সমযোজী বৈশিষ্ট্য বেশি মানে কি? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, দ্রাব্যতা কম, তাপীয় স্থিতি কম, তাপীয় বিয়োজন বেশি। বুঝতে পারছো? এখন একটা যৌগে পোলার, একটা আয়নিক যৌগে পোলার আয়ন, দুইটা আয়নিক যৌগ নিয়ে আমাদের কম্পেয়ার করতে বললো যে কোনটার সমযোজী বৈশিষ্ট্য বেশি, কোনটার সমযোজী বৈশিষ্ট্য কম। তখন তোমার দেখতে হবে কোনটার পোলার আয়ন বেশি, কোনটার পোলার আয়ন কম। তাহলে পোলার আয়ন কোনটার কম, কোনটার বেশি, সেটা আমি কিভাবে পাবো? ওইটাই বলে দিচ্ছে ফাজান। সেই রীতিটা কি দেখো, এই যে ক্যাটায়ন, তার প্রবণতাটা কি বলতো? ক্যাটায়ন তার প্রবণতাটা কি? তার প্রবণতা হচ্ছে এই অ্যানায়নের সুষম ইলেকট্রনিক বিকৃতি করা। এই যে ক্যাটায়নের যে এই প্রবণতাটা, এটাকে বলে পোলারাইজিং পাওয়ার। দেখো, এটাকে বলে পোলারাইজিং পাওয়ার। পোলারাইজিং পাওয়ার বাংলায় বলা হয় পোলারায়ন ক্ষমতা। ক্যাটায়ন অ্যানায়নের ইলেকট্রনিক বিকৃতি করা যে প্রবণতা, এটাকে বলা হয় পোলারাইজিং পাওয়ার বা পোলারায়ন ক্ষমতা। অন দ্য আদার হ্যান্ড, এই যে অ্যানায়ন, তার প্রবণতা কি? তার প্রবণতা হচ্ছে বিকৃতি হওয়া। কি কর্তৃক? ক্যাটায়ন কর্তৃক। যে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়ন তার নিজের ইলেকট্রনিক যে বিকৃতি হওয়ার যে প্রবণতা, সেটাকে বলা হয় পোলারাইজেবিলিটি। লিখে রাখতে পারো, পোলারাইজেবিলিটি। বাংলা বলা হয় পোলারাইত হওয়া, পোলারাইজেবিলিটি। ওকে, হচ্ছে অ্যানায়নের প্রবণতা। মানে ধরো দুইটা কেস এক্সাম্পল হিসেবে নাও। একটা ছেলে একটা মেয়েকে পটাইতে চাইতেছে। তো এই প্রথম ক্ষেত্রে এই ছেলেটা এই মেয়েকে পটানোর জন্য হিউজ পরিমাণ ইফোর্ট দিচ্ছে, দেন মেয়েটা পটে গেল। ওকে, আবার আরেকটা কেস কল্পনা করো, আরেকটা ছেলে ওই প্রথম ছেলের মতো আরেকটা মেয়েকে হিউজ পরিমাণ ইফোর্ট দিতেছে পটানোর জন্য, বাট মেয়েটা পড়তেছে না। তাহলে তাহলে কি হইতেছে? শুধু একটা ছেলে ইফোর্ট দিলে যে আরেকটা মেয়ে পটে যাবে এরকম ব্যাপারটা না। তো একটা ক্যাটায়ন একটা অ্যানায়নকে বিকৃতি করতে চাইতেছে, সেটা শুধু ক্যাটায়নের উপর নির্ভর করে না, অ্যানায়নের উপর নির্ভর করে। অর্থাৎ অ্যানায়ন তার নিজের বিকৃত হওয়ার যে প্রবণতা, সেটা কি অনেক নাকি অনেক কম? যে বিকৃত হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে, তাহলে ক্যাটায়ন নিজে বিকৃতি করে ফেলবে। আর যে বিকৃতি হওয়ার প্রবণতা কম থাকে, তাহলে ক্যাটায়ন চেষ্টা করলে বিকৃতি করতে খুব বেশি পারবে না। তাহলে ক্যাটায়ন বিকৃতি হওয়ার যে অ্যানায়ন তার নিজের সুষম ইলেকট্রনিক যে বিকৃতি হওয়ার প্রবণতা, সেটাকে বলে পোলারাইজেবিলিটি বা পোলারাইত হওয়া। আর ক্যাটায়ন ইলেকট্রনিক বিকৃতি করার যে প্রবণতা, সেটাকে বলে পোলারাইজিং পাওয়ার। তাহলে পোলারাইজিং পাওয়ার এই ওয়ার্ডটা প্রযোজ্য হচ্ছে ক্যাটায়নের জন্য, আর পোলারাইজেবিলিটি এই ওয়ার্ডটা প্রযোজ্য হচ্ছে
অ্যানায়নের জন্য। পোলারাইজিং পাওয়ার যত বেশি হবে, ক্যাটায়ন অ্যানায়ন ইলেকট্রনকে বিকৃত করে ফেলবে। বিকৃতি করে ফেলা মানে কি? পোলারায়ন। অর্থাৎ পোলারাইজিং পাওয়ার যত বেশি, পোলারায়ন তত বেশি। অন দ্য আদার হ্যান্ড, অ্যানায়ন বিকৃত হওয়ার যে প্রবণতা সেটা হচ্ছে পোলারাইজিবিলিটি। তাহলে পোলারাইজিবিলিটি অনেক বেশি হয়, তার মানে কি? অ্যানায়ন বিকৃতি হওয়ার প্রবণতা বেশি। বিকৃতি হওয়া মানে কি? পোলারায়ন। অর্থাৎ পোলারাইজিবিলিটি যত বেশি, পোলারাইজিবিলিটি যত বেশি, পোলারায়ন তত বেশি। পোলারাইজিং পাওয়ার যত বেশি, পোলারায়ন তত বেশি। তাহলে কি দাঁড়ালো মধ্যে কথা? পোলারাইজিং পাওয়ার, পোলারায়ন, পোলারাইজিবিলিটি একই বিষয়, মানে মধ্য কথা। ওকে, তো এই পোলারাইজিং পাওয়ার একটা ক্যাটনের বেশি হবে নাকি কম হবে সেটাই আমাদের ফাজান বলে দিচ্ছে। কি বলছে তুমি বলো? আমরা ফাজান কি বলছে তার আগে আমরা নিচে চিন্তা করি। এই ক্যাটায়নের আকার, ক্যাটায়নের আকার বেশি হইলে বিকৃতি হওয়ার, অ্যানায়নকে বিকৃত করার প্রবণতা বেশি হবে নাকি কম হবে? ভাবো তো। এই যে ক্যাটায়ন, ক্যাটায়ন এ কি করে? অ্যানায়নের সুষম ইলেকট্রনকে তার নিজের দিকে টান দেয়, ফলে বিকৃত হয়ে যায়। এখন ক্যাটায়নের সাইজ অনেক বড়, ক্যাটায়নের সাইজ অনেক বড়, তাহলে কি করবে? এই নিউক্লিয়াস থেকে এই যে ইলেকট্রন সেটা দূরত্ব কিন্তু বাইরে যেতেছে, তাহলে আকর্ষণটা কম হবে না? আর ক্যাটায়নের, ক্যাটায়নের আকারটা অনেক ছোট। ক্যাটায়নের আকার যদি ছোট হয়, আকার যদি ছোট হয়, তাহলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন দূরত্বটা কি হবে? কম হবে। অর্থাৎ আকারের সাথে ইলেকট্রন আকর্ষণের যে প্রবণতা সেটা কি? আকর্ষণের প্রবণতা হচ্ছে ব্যস্তানুপাতিক। আকার যত ছোট হবে, ইলেকট্রন আকর্ষণ করার প্রবণতা তত বেশি হবে, তাই না? অর্থাৎ পোলারাইজিং পাওয়ার বেশি হবে কি হলে? ক্যাটায়নের আকার ছোট হলে। ক্যাটায়নের আকার ছোট হলে। তো লেখো 1 নাম্বার, ক্যাটায়নের আকার ছোট হলে। ক্যাটায়নের আকার যদি ছোট হয়, ক্যাটায়নের আকার যদি ছোট হয়, তাহলে অ্যানায়নের ইলেকট্রনকে বেশি বেশি আকর্ষণ করতে পারবে, ফলে অ্যানায়ন ইলেকট্রন বিকৃত হয়ে যাবে। তাহলে পোলারাইজিং পাওয়ার বেশি হবে একটা ক্যাটায়নের যদি ক্যাটায়নের আকার ছোট হয়। ক্যাটায়নের আকার ছোট হয়। ওকে, আবার আরেকটা, এই যে ক্যাটায়ন সেটা অ্যানায়নকে, অ্যানায়ন ইলেকট্রনকে টানতেছে, ফলে বিকৃত হয়ে যেতেছে। তো এই ক্যাটায়নের যে ইলেকট্রনের প্রতি আকর্ষণ সেটা বেশি হবে। আরেকটা ফ্যাক্টর, সেই ফ্যাক্টরটা কি? যদি এই যে ক্যাটায়নের উপর যে পজিটিভ সেটা বেশি বেশি হয়, যত বেশি পজিটিভ ক্যাটায়নের ধাতুর উপর যত বেশি পজিটিভ, পজিটিভ যত বেশি, এই অ্যানায়ন ইলেকট্রনকে তত আকর্ষণ। তাহলে আমি কি বলবো? চার্জ যত বেশি। 2 নম্বর ফ্যাক্টর, চার্জ যত বেশি। ক্যাটায়নের চার্জ যত বেশি হবে, পোলারাইজিং পাওয়ার তত বেশি। পোলারাইজিং পাওয়ার যত বেশি, পোলারাইজিং তত বেশি। আচ্ছা, আরেকটা ফ্যাক্টর আছে, সেটা কি? সেটা হচ্ছে এই ক্যাটায়ন, ক্যাটায়নে যদি ইলেকট্রন ডি ও এফ অরবিটাল থাকে, ডি ও এফ অরবিটালে থাকে, ডি ও এফ অরবিটালে যদি ইলেকট্রন থাকে, কেন? আমি শর্টকাটে বলি, ডি আর এফ যদি কোন ইলেকট্রন থাকে, তাহলে ওই ইলেকট্রনগুলা স্ক্রিনিং ইফেক্টটা কম। স্ক্রিনিং ইফেক্ট মানে কি? এই যে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস এই ইলেকট্রনগুলো আকর্ষণ করতেছে না, এই নিউক্লিয়াস এই অ্যানায়ন ইলেকট্রনকে আকর্ষণ করতেছে। এই আকর্ষণটা এইখানে যে ইলেকট্রনগুলো আছে সেটা তো আর বাধা দেয়। এখানে ধরো ক্যাটায়নের তো ইলেকট্রন আছে, ইলেকট্রন আছে না? এই সোডিয়াম, এই পজিটিভ নিউক্লিয়াস এই ইলেকট্রন টান দিতেছে, বাট মাঝখানে তো ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন আবার কি করে? এটার বাধা, এই ইলেকট্রনগুলো আকর্ষণ করতে বাধা দিবে না? সেম চার্জ। তো এই ইলেকট্রনগুলো যদি ডি আর এফ অরবিটাল থাকে, তখন বাধাটা কম হয়ে যায়। বাধা কম হলে কি হবে? নিউক্লিয়াস জোরালো আকর্ষণ করতে পারতেছে, অর্থাৎ ডি আর এফ অরবিটাল থাকলে আকর্ষণটা বেশি হবে। কেন? স্ক্রিনিং ইফেক্ট কম, আচ্ছাদনী প্রভাব কম। আশা করি বুঝছো, স্ক্রিনিং ইফেক্টটা কম হয়। অর্থাৎ একটা ক্যাটনের আকার যত কম হবে, পোলারায়ন তত বেশি। একটা ক্যাটনের চার্জ যত বেশি হবে, পোলারায়ন তত বেশি। ডি আর এফ অরবিটাল থাকলে পোলারায়ন বেশি। আচ্ছা, এখন সেই পোলারাইজেবিলিটিতে, পোলারাইজেবিলিটি কোন কোন ফ্যাক্টর নির্ভর করে তুমি বলো তো? বিকৃত হওয়ার প্রবণতা অ্যানায়নের আকার বেশি হলে হবে নাকি আকার কম হলে হবে? বুঝছো? এই যে অ্যানায়ন আকারটা অনেক বড়, আকারটা অনেক, অ্যানায়ন আকারটা অনেক বড়, তাহলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন দূরত্ব অনেক চলে যেতেছে না? অনেক দূরে চলে যেতেছে না? নিউক্লিয়াস থেকে বহিঃস্থ শক্তিশালী ইলেকট্রনগুলো অনেক দূরে চলে যেতেছে, ফলে নিউক্লিয়াস ইলেকট্রনগুলো খুব বেশি আকর্ষণ করতে পারতেছে না। এই নিউক্লিয়াস ইলেকট্রনের প্রতি কি থাকবে না? আকর্ষণ থাকবে না, ফলে এই ইলেকট্রনগুলা এই ক্যাটায়নদের আকর্ষণ হয়ে যাবে।
যদি অ্যানায়নের আকারটা অনেক বড় হয় তাহলে এই নিউক্লিয়াস তার যে ইলেকট্রনগুলোকে খুব বেশি আকর্ষণ করতে পারতেছে না, তাই এই ইলেকট্রনগুলা নিউক্লিয়াসের সাথে দুর্বলভাবে যুক্ত আছে, অ্যাট্রাক্টেড আছে। তাই এই ইলেকট্রনগুলোকে অ্যানায়ন ইলেকট্রনগুলোকে ক্যাটায়ন ইজিলি আকর্ষণ করতে পারবে, ফলে অ্যানায়নের ইলেকট্রন বেগ বিকৃত হয়ে যাবে। অর্থাৎ পোলারাইজেবিলিটি, যেটা অ্যানায়নের আকার এর সাথে সমানুপাতিক। মানে আকার যদি বড় হয়, অ্যানায়নের আকার যদি বড় হয়, অ্যানায়নের আকার যত বেশি বড় হবে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়ন ইলেকট্রন বেগ বিকৃত হওয়ার প্রবণতা তত বেশি। ওকে, 2 নাম্বার চার্জ। দেখো এই অ্যানায়ন, তার উপর ধরো 2 চার্জ, -2, তাহলে ইলেকট্রন আরো বেড়ে গেল না? 3 নেগেটিভ, আরো বেড়ে গেল 4 নেগেটিভ, ধরো অ্যানায়ন 4 নেগেটিভ, তাহলে এখানে ইলেকট্রন আরো বেড়ে গেছে না? ইলেকট্রন যত বেশি হবে ওই পজিটিভ তো তত বেশি আকর্ষণ করবে, তাই না? এখানে কি হবে? তাহলে চার্জ যত বেশি হবে ক্যাটায়ন কর্তৃক ওই চার্জ বলতে কি, অ্যানায়নের চার্জটা কি? অ্যানায়নের চার্জ নেগেটিভ চার্জ, আর ক্যাটায়নের চার্জটা কি? পজিটিভ চার্জ, মধ্যবর্তী চার্জ। তো অ্যানায়নের চার্জ, নেগেটিভ চার্জ যত বেশি হবে এই পজিটিভ প্রোটন কর্তৃক ওই নেগেটিভ চার্জের প্রতি আকর্ষণ তত বেশি, আকর্ষণ যত বেশি সুষম ইলেকট্রন বেগ এই ক্যাটায়নের দিকে সরে যাওয়ার প্রবণতা তত বেশি, মানে বিকৃত হওয়ার প্রবণতা তত বেশি। তাহলে অ্যানায়নের চার্জ যত বেশি হবে পোলারাইজেবিলিটি তত বেশি। এই হলো কথাবার্তা। তো এই যে ফাজের নীতি এটাই বলে যে একটা ক্যাটায়নের আকার যত কম হবে, অ্যানায়নের আকার যত বেশি হবে, ক্যাটায়নের চার্জ যত বেশি এবং ডিআর অফ ইলেকট্রন প্রবেশ করলে তাহলে পোলারায়ন বেশি। এগুলো যত হবে পোলারিটি পাওয়ার বেশি। পোলারিটি পাওয়ার বেশি মানে কি? পোলারায়ন বেশি। অ্যানায়নের আকার যত বেশি চার্জ যত বেশি, পোলারাইজেবিলিটি বেশি। পোলারাইজেবিলিটি বেশি মানে কি? পোলারায়ন বেশি। এটাই ফাজান বলছে যে ক্যাটায়নের আকার যত কম, অ্যানায়নের আকার যত বেশি, অ্যানায়নের চার্জ যত বেশি, ডি আর এই অরবিটালে ক্যাটায়ন ইলেকট্রন প্রবেশ করলে পোলারায়ন তত বেশি। এটা হচ্ছে ফাজানের নীতি। তো এই যে তিনটা আর এই যে দুইটা, যত বেশি হবে পোলারায়ন তত বেশি, পোলারায়ন যত বেশি হবে সমযোজী বৈশিষ্ট্য তত বেশি, সমযোজী বৈশিষ্ট্য যত বেশি হবে আয়নিক বৈশিষ্ট্য তত কম, আয়নিক বৈশিষ্ট্য কম মানে গলনাঙ্ক স্থিরাঙ্ক কম, দ্রাব্যতা কম, তাপস্থিতি কম, তাপীয় বিয়োজন বেশি। এটা হচ্ছে তোমার ফাজানের নীতি। তো এখন আমরা এক কথায় এক লাইনে লিখে দিই ফাজানের নীতিটা কি। তার আগে এই যে ডেফিনেশন, পোলারাইজিং পাওয়ার, পোলারাইজেবিলিটি, পোলারায়ন, এটা তোমরা লিখে নাও। আমি একটু ডেফিনেশনটা লিখে দিই। হ্যাঁ, মুছে দিলাম। আর আমি যদি পারি তোমাদের ডেসক্রিপশন ওইখানে আমি হচ্ছে এটা নোট তোমাদের শেয়ার করে দিব। তো এই তিনটা টার্ম খেয়াল করো। ফার্স্ট পোলারাইজেশন, বাংলায় বলা হয় পোলারায়ন। সেকেন্ড পোলারাইজিং পাওয়ার, বাংলায় বলা হয় পোলারায়ন ক্ষমতা। আর থার্ড পোলারাইজেবিলিটি, এটার বাংলা আমি পাই নাই, আমি নিজের মতো লিখছি পোলারাইত হওয়া। ওকে, তো আমরা এক এক করে ডেফিনেশন লিখি, তোমরা নোট করে ফেলো। ফার্স্ট পোলারাইজেশন বা পোলারায়ন। পোলারায়নটা কি? ওই যে ক্যাটায়ন যে অ্যানায়ন ইলেকট্রন মেঘ তার নিজের দিকে টান দিল, ফলে অ্যানায়ন ইলেকট্রন মেঘ কিছুটা আংশিক স্থানান্তর হইল, এটাকে বলা হয় পোলারায়ন। বা অ্যানায়ন ইলেকট্রন মেঘটা বিকৃত হইল ক্যাটায়ন কর্তৃক, এটাকে বলা হয় পোলারায়ন। তো লেখো ক্যাটায়ন কর্তৃক, ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘের আংশিক স্থানান্তর, আংশিক স্থানান্তর আংশিক স্থানান্তর বা বিকৃত হওয়া। অ্যানায়ন ইলেকট্রন মেঘ বিকৃত হইল না? বিকৃতি হওয়াকে পোলারায়ন বলে। এরপর সেকেন্ড আসো পোলারাইজিং পাওয়ার। এখানে এই আনিযোগে দুইটা প্রবণতা, এক ক্যাটায়নের প্রবণতা আর একটা হচ্ছে অ্যানায়নের প্রবণতা। ক্যাটায়নের প্রবণতা কি? অ্যানায়ন ইলেকট্রন মেঘ বিকৃত করার প্রবণতা। আর অ্যানায়নের প্রবণতা কি? নিজে বিকৃত হওয়া। এই যে ক্যাটায়নের যে প্রবণতা সেটাকে বলা হয় পোলারাইজিং পাওয়ার। লেখো 1 নাম্বার ক্যাটায়নের প্রবণতা। ক্যাটায়নের
প্রবণতা। ক্যাটায়নের প্রবণতা কি? ক্যাটায়নের প্রবণতা হচ্ছে অ্যানায়নের সুষম ইলেকট্রন মেঘ বিকৃত করার প্রবণতা। বিকৃতি করার যে প্রবণতা, বা আমি এটা বলতে পারি অ্যানায়ন ইলেকট্রন মেঘ, ক্যাটায়ন তার নিজের দিকে টানা, অ্যানায়ন ইলেকট্রন মেঘ ক্যাটায়ন তার নিজের দিকে টানার যে প্রবণতা, এটাকে বলা হয় ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতা। পোলারায়ন ক্ষমতা এ হচ্ছে তোমার পোলারাইজিং পাওয়ার। সেকেন্ড, থার্ড নাম্বার আমরা এটা আসি, পোলারাইজেবিলিটি বা পোলারাইত হওয়া। এটা হচ্ছে অ্যানায়নের প্রবণতা। অ্যানায়নের প্রবণতা কি? অ্যানায়নের প্রবণতা হচ্ছে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়ন তার নিজের সুষম ইলেকট্রন মেঘ বিকৃত হওয়ার যে প্রবণতা। যেটাকে বলা হয় পোলারাইজেবিলিটি, বা বাংলা বলবো অ্যানায়নের পোলারাইত হওয়া। ওকে, তো এই ডেফিনেশন যদি লেখা হয় আমরা সরাসরি ফাজার নীতিটা লিখে দেই এক লাইনে। হ্যাঁ, তো এটা তুলে নাও। আমরা বলছিলাম যে ফাজানের নীতি এটা অ্যাপ্লিকেবল হচ্ছে আয়নিক যৌগের ক্ষেত্রে, মানে আয়নিক যৌগের ক্ষেত্রেই ফাজানের নীতি প্রযোজ্য, অন্য কোনো যৌগের ক্ষেত্রে না। আয়নিক যৌগ, আয়নিক যৌগতে দুইটা পার্ট থাকে, একটা পজিটিভ পার্ট আর একটা নেগেটিভ পার্ট। পজিটিভ নেগেটিভ মানে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম পজিটিভ ক্লোরিন নেগেটিভ, তাই না? দুইটা পার্ট, এক পজিটিভ পার্ট এক নেগেটিভ পার্ট। এই পজিটিভ পার্টকে বলা হয় ক্যাটায়ন। কেন এগুলো লিখতেছি একটু পরে বুঝতে পারবা। আর নেগেটিভ পার্টকে বলা হয় অ্যানায়ন। অ্যানায়ন, এটাকে বলবো ক্যাটায়ন, এটাকে বলবো অ্যানায়ন। আর এই যে ক্যাটায়নের উপর যে পজিটিভ, অ্যানায়নের উপর যে নেগেটিভ, এগুলো আমরা বলবো চার্জ। এই নেগেটিভ এটা হচ্ছে অ্যানায়নের চার্জ, আর পজিটিভ এটা হচ্ছে ক্যাটায়নের চার্জ, তাই না? চার্জ উভয় হচ্ছে চার্জ। এটা হচ্ছে ক্যাটায়নের চার্জ, এটা হচ্ছে অ্যানায়নের চার্জ। ওকে, এতটুকু বুঝলে এখন আমরা ফাজার নীতিটা সুন্দর করে লিখে দিই। দেখো ফাজার নীতি সেটা কি, এক নম্বর পয়েন্ট লেখো। ক্যাটায়নের ক্যাটায়নের আকার যত ছোট হবে, 2 নাম্বার, ক্যাটায়ন বলতে যে পজিটিভ পার্টটা, 2 নাম্বার,
অ্যানায়নের আকার যত বড় হবে। 3 নাম্বার, ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ যত বেশি হবে। 4 নাম্বার, ক্যাটায়নের ইলেকট্রন ডি ও এফ অরবিটালে ক্যাটায়নের ইলেকট্রন ডি ও এফ অরবিটালে থাকলে এই চারটা যত হবে। ক্যাটায়নের আকার যত ছোট, অ্যানায়নের আকার যত বড়, ক্যাটায়ন অ্যানায়নের চার্জ যত বেশি, ক্যাটায়ন ইলেকট্রন ডি আর এফ অরবিটালে প্রবেশ করলে বা থাকলে এগুলো যত বেশি হবে, পোলার আয়ন তত বেশি। কেমনে আমরা একটু আগে আলোচনা করে আসছি। ক্যাটায়ন আকার যত কম, এভাবে মনে রাখতে পারো। ক্যাটায়ন ক ক ক আকার কম হবে, ক্যাটায়ন আকার যত কম হবে পোলার আয়ন তত বেশি, সমানুপাতিক চিহ্ন। অ্যানায়ন অনেক, অ্যানায়নের অনেক, অ্যানায়নের আকার যত অনেক হবে মানে বেশি হবে। আমি মনে রাখতাম অনেক বা অ্যানায়ন আকাশ অনেক বিশাল না, অ্যানায়ন আকার যত বিশাল হবে পোলার আয়ন তত বেশি। বা ক্যাটায়ন অ্যানায়নের চার্জ যত বেশি হবে পোলার আয়ন তত বেশি। ক্যাটায়নের ইলেকট্রন ডি আর এফ অরবিটাল থাকলে পোলার আয়ন বেশি। পোলার আয়ন যত বেশি ইলেকট্রন শেয়ার তত বেশি। ইলেকট্রন শেয়ার যত বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি। কোভ্যালেন্ট ক্যারেক্টার মানে সমযোজী বৈশিষ্ট্য, বুঝছো? তাহলে এইগুলা যত বেশি হবে পোলার আয়ন তত বেশি। পোলার আয়ন যত বেশি ইলেকট্রন শেয়ার তত বেশি। ইলেকট্রন শেয়ার মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি। আর কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হলে সমযোজী ক্যারেক্টার আয়নিক ক্যারেক্টার কি হবে? কম। দেখো আয়নিক ক্যারেক্টার এগুলো যত বেশি হবে আয়নিক ক্যারেক্টার তত কম। আয়নিক ক্যারেক্টার তত কম। আয়নিক ক্যারেক্টার কি কি আমরা বলছিলাম? এক, গলনাঙ্ক, কালো কালি দিয়ে লিখে দিই। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, এটা আয়নিক যৌগের বেশি হয় না? মানে আয়নিক ক্যারেক্টার যত গলনাঙ্ক তত বেশি, আয়নিক ক্যারেক্টার কম মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। গলনাঙ্ক মেল্টিং পয়েন্ট, স্ফুটনাঙ্ক বয়লিং পয়েন্ট। গলনাঙ্ক মেল্টিং পয়েন্ট, স্ফুটনাঙ্ক বয়লিং পয়েন্ট। আয়নিক ক্যারেক্টার কম মানে কি? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। আয়নিক ক্যারেক্টার কম মানে কি? দ্রাব্যতা কম। দ্রাব্যতা মানে সলিবিলিটি কম। আয়নিক ক্যারেক্টার কম মানে কি? তাপীয় স্থিতি কম। কেন? আয়নিক ক্যারেক্টার যত বেশি হবে সেটা ভাঙা তত কঠিন, তাপ দিয়ে ভাঙা তত কঠিন। যেহেতু আয়নিক ক্যারেক্টার কম তাই তাপীয় স্থিতি কম, মানে থার্মাল স্টেবিলিটি কম। আর আয়নিক ক্যারেক্টার যেহেতু কম তাহলে সহজে ভাঙা যাবে। আয়নিক ক্যারেক্টার কম হলে কি? মানে আয়নিক যৌগ সেটা ক্যারেক্টারটা নাই, তাহলে ভাঙাটা ইজি না। অর্থাৎ তাপীয় বিয়োজন বেশি, তাপ দিলে সহজে ভেঙে যাবে। তাপীয় বিয়োজন বেশি, ইংলিশে বলা হয় থার্মাল ডিকম্পোজিশন। ওকে, আশা করি বুঝতে পারছি। অর্থাৎ এই চারটা যত বেশি হবে পোলার আয়ন তত বেশি, ইলেকট্রন শেয়ার তত বেশি, সমযোজী তত বেশি, আয়নিক ক্যারেক্টার তত কম। এই চারটা যত বেশি আয়নিক ক্যারেক্টার তত কম। মানে এই যে এই চারটা ক্যারেক্টার 1 2 3 4
ওই চারটা যত বেশি হবে এই চারটা প্রপার্টিস তত কম হবে। বাট বাট এই যে ফাজার নীতি কিন্তু এটা অ্যাপ্লিকেশন। ফাজার নীতির কি, আইনি যোগের মধ্যে তোমার তুলনা করতে বলবে কোনটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্রম, দ্রাব্যতার ক্রম, তাপস্থিতির ক্রম, তাপীয় বিয়োজনের ক্রম। তুমি দেখবা যে একটা যোগের মধ্যে এই ক্যারেক্টারগুলো যত বেশি হবে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত কম হবে, উল্টা রিভার্স। বাট এটা 100% অ্যাপ্লিকেবল হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্ষেত্রে, বাট দ্রাব্যতার ক্ষেত্রে 100% প্রযোজ্য না, তাপীয় স্থিতির ক্ষেত্রে 100% প্রযোজ্য না, তাপীয় বিয়োজনের ক্ষেত্রেও 100% প্রযোজ্য না। তাপীয় স্থিতি তাপীয় বিয়োজন একটা উল্টা, আর কিছু না। তাহলে ফাজার নীতি 100% খাটাতে পারবা কোন ক্ষেত্রে? কোভ্যালেন্ট ক্যারেক্টার মানে সমযোজী বৈশিষ্ট্য তুলনা করতে, আণবিক ক্যারেক্টার তুলনা করতে, বাট আরেকটা কি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তুলনা করতে। বাট দ্রাব্যতা আর তাপীয় স্থিতির ক্ষেত্রে 100% খাটাতে পারবা না, এখানে কিছু লিমিটেশন আছে দ্রাব্যতা আর তাপীয় স্থিতির ক্ষেত্রে, আমরা দেখবো। ওকে, তো একটু লেখা রাখো যেটা বলছিলাম যে ক্যাটায়নের ডি আর এফ অরবিটাল ইলেকট্রন থাকলে এটা থেকে আরেকটা কথা হচ্ছে যদি কোনো ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস এরকম হয়, সিউডো নোবেল গ্যাস ইলেকট্রন কনফিগারেশন। সিউডো নোবেল গ্যাস ইলেকট্রন কনফিগারেশন কি? সিউডো নোবেল গ্যাস ইলেকট্রন কনফিগারেশন কি? অর্থাৎ ইলেকট্রন বিন্যাসটা যেরকম NH2 NP6, এটা কার? NH2 NP6 এটা কার বলতো? এটা হচ্ছে নোবেল গ্যাস, তাই না? নোবেল গ্যাস, এসে 2টা, পিতে 6টা, টোটাল 8টা। এন কি বৈশিষ্ট্য শক্তি স্তর, NH2 NP6 8টা হয়ে গেছে নোবেল গ্যাস। সিউডো নোবেল গ্যাস কি? এরপর দাও ND10, ND10 এসে 2টা, পিতে 6টা, ডিতে 10টা। এসে কটা থাকতে পারে? 2টা, 2টাই আছে, পিতে কটা থাকতে পারে? 6টা, 6টাই আছে, ডিতে কটা থাকতে পারে? 10টা, 10টাই আছে। তো NH2 NP6 ND10 এরকম ইলেকট্রন বিন্যাসকে বলা হয় সিউডো নোবেল গ্যাস ইলেকট্রন কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস, বা সদ্য নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস। তো যেসব ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস NH2 NP6 ND10 হবে সেসব ক্যাটায়নের পোলার পাওয়ার হিউজ। তো লিখে রাখো এরকম ইলেকট্রন বিন্যাস যদি পাও কোনো ক্যাটায়নের, তার পোলার পাওয়ার হিউজ, যার পোলারাইজেশন পাওয়ার হিউজ, অনেক, বুঝছো? ওকে, তো এইরকম কিছু নির্দিষ্ট আছে ক্যাটায়ন, সেগুলো আমি রেখে দিই। কারা কারা আছে তুমি আগে কপারটা করো তো, কপার ইলেকট্রন বিন্যাসটা। কপার ইলেকট্রন বিন্যাস কি দেখো তো, তো মনে পড়ে কিনা যদি ডি ব্লক পড়ে থাকো। আর্গন দিতাম, তারপর 3D দিতাম, এরপর কি দিতাম 4s, আর্গন দিতাম 3D দিতাম, তার 4s। কপারের ক্ষেত্রে 3D কত পড়তো? 10 আর SC1, মনে আছে না? 3D 10 4s1 আমরা শিখে আসছি। তো এখন আবার ধরো এরকম আমি দিলাম জিঙ্কের ক্ষেত্রে, ধরো জিঙ্ক, সেটা কি? আর্গন 3D 10 4s2 এরকম দিয়েছিল, মনে করে দেখো। এখন আমি আর্গনের বদলে এইভাবে না লিখে আর্গনের ইলেকট্রন বিন্যাস কি বলতো? আর্গনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3s2 3p6। তাহলে আমি কপার ইলেকট্রন বিন্যাস লিখে ফেললাম, কপার ইলেকট্রন বিন্যাস, এটা হচ্ছে কপার ইলেকট্রন বিন্যাস। কার ইলেকট্রন বিন্যাস? কপারের। 3s2 3p6 3d10 4s1। এখন আমি কপার পজিটিভ করব, তার মানে কি ইলেকট্রনটা সরে ফেলছি, মানে 4s কি শূন্য, আর 4s শূন্য হলে দেখাইতে হয়? দেখাইতে হয় না। তাহলে কি পাইলা? 3s2 3p6 3d10, NH2 NP6 ND10, এখানে nটা কি 3, তাহলে এই যে ইলেকট্রন বিন্যাস পাইলা এটা কেমন? সিউডো নোবেল গ্যাস ইলেকট্রন বিন্যাস, বুঝছো? 3s2 3p6 3d10। এরপর কপারের নিচে গিয়ে তুমি একটু পজিশন বের করে দেখো, তোমার পারা উচিত এগুলা। কপার নিচে হচ্ছে সিলভার, সিলভার পজিটিভ কি হবে? সিলভার পজিটিভ কি হবে বলো? 3s, কপার নিচে তো সিলভার, তাহলে 3s এর বদলে কি হবে? 4s, 4s2 3p 4p 3d 4d, অর্থাৎ 4s2 4p6 4d10। এটা কার? এটা হচ্ছে সিলভারের। আবার সিলভার নিচে কে? গোল্ড, গোল্ড পজিটিভ, তাহলে কি হবে? একই, জাস্ট 4s জায়গায় দাও 5s2 4p জায়গায় 5p6
4d10 এর জায়গায় 5d10 এসে তুমি কার পাইলা, গোল্ডের পাইলা, তিনটার কিন্তু তুমি পাই গেলা। এখন আসো হয়েছে জিঙ্কে যেটা বলছিলাম, জিঙ্ক আর্গন মানে কি, আর্গন মানে 3s2 3p6। ওকে, তাহলে 3s2 3p6 3d10 4s2। আমি যদি জিঙ্ক +2 করি তাহলে আমি 2টা ইলেকট্রন চলে গেছে, 4s এর জন্য 4s জন্য দেখাইতে হয় না, তাহলে কি পাইলা 3s2 3p6 3d10 3s2 3p6 3d10। তাহলে এটা আরেকভাবে কার ইলেকট্রন বিন্যাস বলো তো, এটা আরেকভাবে ইলেকট্রন বিন্যাস হচ্ছে জিঙ্কের, জিঙ্কের কি জিঙ্ক +2 যেটা মাত্র দেখালাম। তাহলে এটা কি হবে, জিঙ্কের নিচে যে তার হবে, জিঙ্কের নিচে কে, জিঙ্কের নিচে কে ক্যাডমিয়াম, ক্যাডমিয়াম +2। তাহলে এটা কার হবে, ক্যাডমিয়াম নিচে যে আছে এটা কি মার্কারি, মার্কারি +2। তাহলে এই যে তিনটে ইলেকট্রন বিন্যাস 3s2 3p6 3d10 4s2 4p6 4d10 5s2 5p6 5d10, এই তিনটে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 6টা আয়নের, 6টা ক্যাটায়নের। তো কোনো আয়নিক যৌগ যদি এই 6টা ক্যাটায়ন দ্বারা গঠিত হয়, মানে এটা হচ্ছে ধাতু, ধাতুর ক্যাটায়ন, ধাতুর ক্যাটায়ন কোন একটা অধাতুর অ্যানায়ন মিলে যদি কোনো আয়নিক যৌগ গঠন হয়, সেই আয়নিক যৌগ আর 100% মানে ওইরকম আয়নিক যৌগ হবে না, সেখানে পোলার আয়ন পাওয়ার সেই হবে, পোলার আয়ন সেই হবে, পোলার আয়ন সেই হলে কোভ্যালেন্ট ক্যারেক্টার হয়ে যায়, মানে সেটার আয়নিক থাকে না, সেটা সমযোজী হয়ে যায়। তাহলে এইগুলা দ্বারা, এই 6টা ক্যাটায়ন দ্বারা কোন আয়নিক যৌগ গঠন হইলে এটা ভাববা এটা কোভ্যালেন্ট মানে সমযোজীর মতোই বিহেভ করে। এতটুকু বুঝছো আশা করি। এই হচ্ছে আমাদের ফাজানের নীতি। দেন এরপর আমরা কি দেখব, ফাজানের নীতির অ্যাপ্লিকেশন একটা একটা করে দেখব। ওকে, তো এটা তোমরা তুলে নাও।